আমরা আজ আলোচনা করছি ইরান আর ইসরায়েলের মধ্যেকার দীর্ঘস্থায়ী কিন্তু অনেকটা অঘোষিত যে সংঘাতটা চলছে সেটা নিয়ে। আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতেই আমরা এই জটিল পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করব। এই যে ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার বলা হচ্ছে, এটা আসলে কি, কেন ঘটছে, আর এর মূল দিকগুলোই বা কী? আচ্ছা, শুরুটা তো সেই 1979-এর ইসলামিক বিপ্লব থেকেই ধরা যায়, তাই না? হ্যাঁ, শত্রুতার শুরুটা তো ওখানেই। একদিকে দেখুন 1979-এর বিপ্লবের পর থেকে ইরানের একটা ঘোষিত নীতি হল ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করা। ঠিক। আর অন্যদিকে ইসরায়েল মনে করে ইরানের যে পারমাণবিক কর্মসূচি বা ওই অঞ্চলে তার প্রভাব বাড়ানোর চেষ্টা, সেটা তাদের নিজেদের অস্তিত্বের জন্য একটা বিরাট হুমকি। তো এটা শুধু রাজনৈতিক ব্যাপার না, একটা গভীর আদর্শগত সংঘাতও বটে, বুঝলেন? আর এই সংঘাতে ইরান তো সবসময় সরাসরি নিজেরা মাঠে নামছে না। প্রায়শই শোনা যায় যে তারা কিছু গোষ্ঠীকে ব্যবহার করছে, যাদেরকে প্রক্সি বলা হয়। একদম ঠিক বলেছেন। ইরান বেশ কয়েকটি আঞ্চলিক শক্তিকে গ্রুপকে মদত দেয়। যেমন ধরুন লেবাননের হিজবুল্লাহ বা গাজার হামাস, ইসলামিক জিহাদ। এমনকি সিরিয়া বা ইরাকের কিছু শিয়া মিলিশিয়া গোষ্ঠীও আছে। এদেরকে প্রক্সি বলাই যায়, কারণ ইরান এদের মাধ্যমে পরোক্ষভাবে ইসরায়েলের ওপর চাপ তৈরি করে রাখে, নিজেদের প্রভাবও বাড়ায়। সরাসরি সংঘাতে জড়ানোর ঝুঁকি এড়াতে। হ্যাঁ, অনেকটা তাই। এটা তাদের জন্য কম ঝুঁকির একটা কৌশল। আর এর সাথে অবশ্যই যোগ হয়েছে এই পারমাণবিক ব্যাপারটা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের উদ্বেগ তো অমচম। আচ্ছা। অতীতে যেমন ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যা বা নাটাঞ্জ পারমাণবিক কেন্দ্রের নাশকতার মতো ঘটনা ঘটেছে। হ্যাঁ, মনে পড়ছে। সেগুলোর জন্য ইরান কিন্তু সরাসরি ইসরায়েলকেই দায়ী করেছে। পারমাণবিক উদ্বেগ তো একটা বড় দিক, কিন্তু এই লড়াইয়ের ছায়া তো আমরা আরও অনেক জায়গায় দেখি, তাই না? যেমন ধরুন সিরিয়ার পরিস্থিতিটা যদি একটু দেখি। অবশ্যই, অবশ্যই। সিরিয়া একটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র। 2011 থেকে সিরিয়ার যে গৃহযুদ্ধ চলছে, সেটা ইরানকে একটা সুযোগ করে দিয়েছে। কী রকম সুযোগ? সেখানে সামরিক ঘাঁটি তৈরি করা বা হিজবুল্লাহর মতো গোষ্ঠীর কাছে অস্ত্রশস্ত্র পাঠানো, এগুলো। এর জবাবে আবার ইসরায়েলও কিন্তু বসে নেই। তারা সিরিয়ার ভেতরে শত শত বার বিমান হামলা চালিয়েছে, মূলত ইরানের ওইসব স্থাপনা লক্ষ্য করে। আর এর পাশাপাশি তো আরেকটা যুদ্ধ চলছে, যেটা চোখে দেখা যায় না, সাইবার যুদ্ধ। ঠিক, একদম। 2010 সালের ওই স্টাক্সনেট ভাইরাসের কথা হয়তো অনেকের মনে আছে। হ্যাঁ, বেশ আলোড়ন ফেলেছিল। ওই যে কুখ্যাত সাইবার অস্ত্র, যেটা ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজগুলো বিকল করে দিয়েছিল। মনে করা হয় এর পেছনে ইসরায়েল আর আমেরিকা ছিল। তারপর থেকে তো চলছেই। দুপক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ সরকারি পরিকাঠামো, ধরুন বিদ্যুৎ কেন্দ্র, এমনকি বেসরকারি কোম্পানির ওয়েবসাইটেও পাল্টাপাল্টি সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। এটা একটা নিরন্তর লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। আর গাজার পরিস্থিতিও তো এই ছায়াযুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, তাই না? হামাস বা ইসলামিক জিহাদের মতো গোষ্ঠীগুলোকে ইরান অর্থ আর অস্ত্র দিয়ে সাহায্য করে, এরকম অভিযোগ তো বহুদিনের। ঠিক। আর এই গোষ্ঠীগুলো ইসরায়েলের সাথে বারবার সংঘাতে জড়িয়েছে। 2008 থেকে শুরু করে যদি দেখেন, 2012, 2014, 2021, এমনকি 2023 সালেও অনেকবার। হ্যাঁ, বেশ কয়েকবার বড় আকারের সংঘাত হয়েছে। আর একেবারে সাম্প্রতিক কালের কথা যদি বলি, এপ্রিল 2024-এর ঘটনাটা তো সাংঘাতিক উত্তেজনা তৈরি করেছিল। ও হ্যাঁ, ওইটা একটা খুবই বিপজ্জনক মোড় ছিল। দামেস্কে ইরানি কনসুলেটে একটা হামলা হয়, যার জন্য ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করে। এরপর ইরান সরাসরি ইসরায়েলের দিকে শত শত ড্রোন আর মিসাইল ছোড়ে, যদিও বেশিরভাগই আটকাতে পেরেছিল ইসরায়েল আর তার সহযোগীরা। কিন্তু তাও এটা তো একটা সরাসরি আঘাত ছিল। অবশ্যই, এটা সরাসরি হামলার একটা বিরল উদাহরণ এই দীর্ঘ সংঘাতে। এর জবাবে ইসরায়েলও কিন্তু সীমিত আকারে ইরানে পাল্টা হামলা চালায়। তখন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে এটা একটা পুরো দস্তুর আঞ্চলিক যুদ্ধে না রূপ নেয়। সেটাই। তাহলে এখন এই 2025 সালের মাঝামাঝি এসে পরিস্থিতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে? উত্তেজনা তো কমেনি বলেই মনে হচ্ছে। উত্তেজনা তো খুবই বেশি, কিন্তু আমার মনে হয় দুই পক্ষই হয়তো সরাসরি একটা বড় যুদ্ধ, পূর্ণমাস্টাবনী যুদ্ধ এড়িয়ে চলতে চাইছে। কারণটা কি? কারণটা হলো, একটা পূর্ণমাস্টাবনী যুদ্ধ যদি শুরু হয়, তাহলে তাতে লেবানন, সিরিয়া, এমনকি আমেরিকা বা ধরুন উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তে পারে। তার পরিণতি কি হবে সেটা ভাবাও কঠিন। ঝুঁকিটা অনেক বেশি।
অনেক বেশি। তাই হয়তো সরাসরি সংঘাতের বদলে ওই গোপন অভিযান, প্রক্সি যুদ্ধ, সাইবার হামলা এই পথেই তারা বেশি হাঁটছে। এটাকে যদি বৃহত্তর চিত্রের সাথে দেখি তাহলে বোঝা যায় যে ঝুঁকিটা এড়াতেই চাইছে সবাই। তার মানে এর একটা আন্তর্জাতিক প্রভাবও তো পড়ছে, তাই না? অবশ্যই পড়ছে, নিঃসন্দেহে। মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা বাড়ে, আন্তর্জাতিক তেলের বাজারে একটা অস্থিরতা দেখা দেয়। পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন বা অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো তারা সবসময় চেষ্টা করে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না দেয়। কিন্তু তাতে কি খুব লাভ হচ্ছে? শান্তি আলোচনা বা সমাধানের কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে? দেখুন, চেষ্টা তো চলছে, কিন্তু দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আর শত্রুতা এতটাই গভীর, মানে দশকের পর দশক ধরে চলছে, যে কোনো স্থায়ী সমাধান বা শান্তি আলোচনা এই মুহূর্তে খুব কঠিন মনে হচ্ছে।